দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ফ্যালকন বিজনেস রিপোর্টে। একাদশ সংসদের প্রতি 10 জন সংসদ সদস্যের 8 জনই কোটিপতি, আর প্রতি 4 জনের 1 জনের আয় কোটির ওপর। নতুন সরকারের অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ে আসছেন নতুন 2 মন্ত্রী। বদল এসেছে শিল্প বাণিজ্য সংক্রান্ত সব মন্ত্রণালয়ে। নতুন মজুরি বাস্তবায়নকে নিয়ে অসন্তোষ বাড়ছে শ্রমিকদের মধ্যে, পুনর্নির্ধারণে জোর। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। একাদশ জাতীয় নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের প্রতি 10 জনের 8 জনই কোটিপতি। বছরে 1 কোটি টাকার বেশি আয় করেন 26 ভাগ সংসদ সদস্য। নির্বাচনে বিজয়ীদের হলফনামা বিশ্লেষণ করে এ তথ্য দিয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজন। সব মিলিয়ে নতুন সংসদের প্রতিনিধিত্ব করছেন 182 জন ব্যবসায়ী। সাদাত হোসেনের রিপোর্টে বিস্তারিত। 300 আসনের সংসদে জায়গা করে নিতে এবার ভোট যুদ্ধে নেমেছিলেন 1864 জন প্রার্থী, যাদের 52 ভাগই কোনো না কোনোভাবে ব্যবসার সাথে জড়িত। বিজয়ী হয়ে আসাদের মাঝেও জয় জয়কার ব্যবসায়ীদের। হিসেব বলছে একাদশ সংসদ নির্বাচনে জয়ীদের 182 জনই ব্যবসায়ী। আইন পেশা থেকে সংসদে যাচ্ছেন 38 জন, কৃষি ও চাকরিজীবী মিলিয়ে আছেন মাত্র 27 জন। ধনাঢ্য ব্যক্তিরা, ব্যবসায়ীরা, এদের করায়ত্ত হয়ে গিয়েছে আমাদের রাজনীতি। তো এটা আমাদের এই যে জনগণের নাগরিকদের ভোটাধিকার থাকলেও কিন্তু তাদের প্রতিনিধি হওয়ার সুযোগ দিনে দিনে সংকুচিত হচ্ছে। সম্পদের দিক থেকেও বেশ এগিয়ে একাদশ সংসদের সদস্যরা। জয়ীদের মধ্যে 244 জনই কোটিপতি, যাদের 94 জনের সম্পদের পরিমাণ 5 কোটি টাকার বেশি। কোটিপতির তালিকায় 237 জনই মহাজোটের। ঐক্যফ্রন্টের আছেন 5 জন। 1 কোটি টাকার নিচে সম্পদ আছে এমন প্রার্থীদের মধ্যে বিজয়ী হয়েছেন মাত্র 50 জন। আর বছরে 1 কোটি টাকার বেশি আয় আছে এমন সদস্য প্রতি 4 জনে 1 জন এবারের সংসদে। 25 লক্ষ টাকার কম সম্পদের মালিক 56.08 ভাগ প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছেন 5.03 ভাগ। আবার কোটি টাকার উপরে যাদের সম্পদ আছে 26.98 ভাগ প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছেন 81.87 ভাগ। মানে এখানেও আমরা দেখছি যে বেশি সম্পদ যাদের, তাদের ইলেক্টেড হওয়ার হার প্রতিদ্বন্দ্বিতার তুলনায় অনেক বেশি। আবার যাদের কম সম্পদ, তাদের ইলেক্টেড হওয়ার হার বেশ কম। সুজন বলছে, সম্পদ ও আয় বেশি হলেও নির্বাচিতদের 37 ভাগই আয়কর দেন না নিয়মিত। 10 লাখ টাকার বেশি কর দেয়া সংসদ সদস্যের সংখ্যাও খুব বেশি নয়, মাত্র 50। সংসদ সদস্যদের শিক্ষাগত যোগ্যতাও উঠে আসে সুজনের মূল্যায়নে। স্নাতক কিংবা স্নাতকোত্তর পাশ করেছেন নির্বাচিত সংসদ সদস্যের 80 ভাগই। 4 জন, কুমিল্লা 6-এর। সাদাত হোসেন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। অর্থ মন্ত্রণালয়কে আমূল বদলে দিতে চান দায়িত্ব নিতে যাওয়া মন্ত্রী আহম মুস্তফা কামাল। বলেছেন, প্রথম দিন থেকেই নতুনভাবে যাত্রা শুরু করবে মন্ত্রণালয়টি। তবে আগের ধারাবাহিকতা ধরে রাখাই চ্যালেঞ্জ বলে মনে করছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে বসতে যাওয়া বর্তমান প্রতিমন্ত্রী আব্দুল মান্নান। চলতি অর্থবছরে 1,80,000 কোটি টাকার বিশাল বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি বাস্তবায়ন করবে সরকার। প্রথম 6 মাসে খরচ হয়েছে যার 27.4 ভাগ। আকার বাড়লেও বাস্তবায়নের হার গত বছরের একই সময়ের চেয়ে সামান্য বেশি। গত বছরের তুলনায় আমাদের 5,260 কোটি টাকা আমরা বেশি বাস্তবায়ন করতে পেরেছি একই পিরিয়ডে। পার্সেন্টেজ অনুযায়ী বেশি এবং অ্যাবসলিউট টার্মে আমাদের বাস্তবায়নের পরিমাণ বেশি। আমরা মনে করি যে এই বছর আমরা যে স্বপ্ন, আমাদের লক্ষ্যমাত্রা, আমরা মূল্যস্ফীতি 5-এর কাছাকাছি নিয়ে আসবো। জিডিপিতে আমাদের যে অগ্রগতি, সেটাও আমরা এই বছর 8.25 থেকে 8.30 হার আমরা অর্জন করতে পারবো। এডিপির এই হালনাগাদ পরিসংখ্যান তুলে ধরার মধ্য দিয়েই পরিকল্পনা মন্ত্রী হিসেবে শেষ সংবাদ সম্মেলন করলেন মোস্তফা কামাল। সোমবার থেকে যিনি নতুন সরকারের অর্থ মন্ত্রণালয়ের ভার সামলাবেন, সেখানে তার পরিকল্পনা কি হবে তাও তুলে ধরেন তিনি গণমাধ্যমের কাছে। অর্থ মন্ত্রণালয় নতুন পরিসরে, নতুন কলেবরে এবং আগামীকাল থেকেই তার যাত্রা শুরু করবে। এবং সেখানে দেখবেন অনেক বড়, অনেক বিশালতা এবং সেখানে অনেক নতুনত্ব আমরা দেখতে পাবেন। এটা আমার সাবজেক্ট, আমি ওই সাবজেক্ট নিয়ে লেখাপড়া করেছি। সুতরাং আমি এটুকু বলতে পারি যে আমি আমাদের মিথ্যা আশ্বাস দেব না, আর আমি ফেল করব না। তবে পরিকল্পনা মন্ত্রণালয়কে বদলে দেওয়ার এমন স্বপ্ন নেই মন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাওয়া আব্দুল মান্নানের। বরং ধারাবাহিকতা বজায় রাখাই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিদায়ী সরকারের এই অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী। উনি যে মাত্রা এটাকে তুলে নিয়ে গেছেন, সেটা ধরে রাখা আমার জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। আমার প্রাথমিক দায়িত্ব হবে জনাব মুস্তফা কামাল এই মন্ত্রণালয়কে যে পরিচিতি এবং যে
বাইরে সঞ্চার করে গেছেন সেই মাত্রাটাকে ধরে রাখতে হবে। আমার যেটুকু সাধ্য লইবত আমি আমার সাধ্য সীমিত আমি জানি, এর মধ্যে থেকে আমি আমার দায়িত্ব পালন করব। অর্থ কিংবা পরিকল্পনাই নয়, রদবদল আসছে সরকারের গুরুত্বপূর্ণ আরও কিছু মন্ত্রণালয়ে। তোফায়েল আহমেদের বদলে বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন ডিজিএমইএর সাবেক সভাপতি টিপু মুন্সি। শিল্প মন্ত্রণালয়ে বসবেন নুরুল মজিদ মাহমুদ। কৃষিতে আসছেন সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক। ফয়সাল শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। পোশাক খাতের জন্য প্রণয়ন করা নিম্নতম মজুরি কাঠামো আবারও পুনর্বিবেচনার দাবি তুলেছে শ্রমিকরা। যদিও তা নাকচ করে মালিকপক্ষ বলছে, কেন্দ্রীয়ভাবে নয়, প্রয়োজনে মজুরি বৃদ্ধির দাবি বিবেচনা করবে কারখানা মালিকরা নিজেদের সক্ষমতা বিচারে। পোশাক কারখানায় সিনিয়র অপারেটর হিসেবে কাজ করা শ্রমিকের মজুরি তালিকায় অবস্থান গ্রেড 3-এ। 2013-তে যাদের মোট মজুরি ছিল 6,805 টাকা, 4,075 টাকা মূল মজুরি ধরে। বার্ষিক 5% ইনক্রিমেন্টে সেই মজুরি 2017-তে এসে দাঁড়িয়েছে 4,954 টাকা। আর 2018-এর কাঠামোয় তৃতীয় গ্রেডের মূল মজুরি ধরা হয়েছে 5,160 টাকা। তবে শুধু তৃতীয় গ্রেড নয়, 7 ধাপের এই কাঠামোয় 6টি নিয়েই আপত্তি তুলেছে শ্রমিকরা। যে শ্রমিকটা ইতিমধ্যে 4 বছর অতিবাহিত করেছে তার কর্মজীবন, অথবা 8 বছর হয়ে গেছে, তার বেতন ইতিমধ্যে মূল মজুরি বেসিক, তার অনেক জায়গায় এই বর্তমান যে প্রস্তাবিত মজুরি গ্যাজেটে তার অনেক কাছাকাছি চলে আসছে। তাহলে সে তার প্রাপ্তির হিসাবটাই দেখে যে খুব অল্প সংখ্যক, নগণ্য সংখ্যক অ্যামাউন্টই তার বেসিকে বেড়েছে। এই কারণে শ্রমিকরা এটা নিয়ে ফুঁসে উঠছে। আমরা গেজেট ফলো করব। সেইখানে যদি দেখা যায় যে কেউ উপরের গ্রেডে গিয়ে কারো বেতন নিচের থেকে একজনের বেড়ে উপরের যে ছিল 3 নম্বরে ছিল যে বা 4 নম্বরে ছিল তার বেতনের সমান হয়ে যাচ্ছে, তখন ওকে ফ্যাক্টরি লেভেলে সামান্য অ্যাডজাস্টমেন্ট করতে পারবে। এ কথা তো আমরা বলেছি, এটা ফ্যাক্টরি টু ফ্যাক্টরি লেভেলে এটা অ্যাডজাস্টমেন্ট করবে। হিসেব বলছে নতুন মজুরি কাঠামোয় প্রায় দ্বিগুণ করা হয়েছে চিকিৎসা ভাতা। 150 থেকে 250 টাকার মতো বেড়েছে যাতায়াত আর খাদ্যে। বাড়ি ভাড়া বাবদও আগের থেকে প্রায় 1,000 টাকা বেশি ধরা হয়েছে। আর তাই মূল মজুরিতে বড় পরিবর্তন না এলেও মোট মজুরি বেড়েছে 35 থেকে 51% পর্যন্ত 7 গ্রেডের এই মজুরি কাঠামোয়। টাকার অঙ্কে বৃদ্ধির পরিমাণ 2,700 থেকে 4,500 টাকা পর্যন্ত। এই ক্ষেত্রে আমাদের সুরাহা করতে হলে আমাদের 5% যে ইনক্রিজ হয়েছে যেটা সেইটাকে ধরেই তাদের রেশিওটা নির্ধারণ করতে হবে। তা না হলে শ্রমিকদের মধ্যে এক ধরনের শঙ্কা রয়ে গেছে এবং তারা এটা মনে করছে তাদের বেতন কম পাচ্ছে তারা। আমি তো সব জায়গায় দিতে পারবো না, বাড়ি ভাড়াও বাড়াইতে বলবেন, আবার বেসিকও বাড়াইতে বলবেন। বেতন কি আমাদের তো একটা বেতন ফিক্স করে দিছে, আমরা এটা দিতে পারবো, এর বেশি আমরা দিতে পারবো না। এখন আপনাদের পছন্দ হলো যে কাজ করলে করতে পারেন, না করলে আপনি বলতে পারেন যে আমি কাজ করব না, শ্রম আইন অনুযায়ী আমার যা পাওনা আছে আমাকে দিয়ে দেন, আমি চলে যাই। তবে শ্রমিক নেতারা অবশ্য মালিকার সরকারের সঙ্গে আলোচনা করেই এই সংকটের সমাধান করতে চান। তবে এর জন্য নতুন মন্ত্রিসভার গঠন পর্যন্ত অপেক্ষা করতে চান তারা। সে পর্যন্ত শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কারখানায় কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে দুপক্ষই। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। তেজিভাব ধরে রেখেছে ঢাকা শেয়ার বাজার। সূচক বেড়েছে 1.5 ভাগের বেশি। সার্বিক সূচক DACX 96 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,687-তে। বেচাকেনা হয়েছে 1,026 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দর বেড়েছে 265টির, কমেছে 62টির, আর অপরিবর্তিত ছিল 19টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ব্র্যাকিপিএল স্টক ব্রোকারেজের। বিগত 2 সপ্তাহ ধরেই আমরা দেখতে পাচ্ছি যে DACX অনেকটাই আপট্রেন্ডে রয়েছে এবং বিগত 2 সপ্তাহে DACX অলমোস্ট 470 পয়েন্টের মতো বেড়েছে এবং তার ধারাবাহিকতা আজকে আমরা মার্কেটে লক্ষ্য করেছি এবং আজকে দিন শেষে DACX 96 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,686 পয়েন্টে। তবে আমরা একে অনেকটা বিগিনিং অফ দ্য ইয়ার ইফেক্ট আর ইলেকশন ইফেক্ট দুইভাবেই ব্যাখ্যা করতে পারি। যদি আমরা আজকে দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের লার্জ ক্যাপ সেক্টরগুলোর দেখি, তবে লার্জ ক্যাপ সেক্টর সবগুলো পজিটিভ থাকলেও আজকে সবচেয়ে বেশি পজিটিভ ছিল মিউচুয়াল ফান্ড সেক্টর, যাকে আমরা অনেকটা মার্কেটের এই আপট্রেন্ডের জাস্ট একটি রেজাল্ট বলেই ব্যাখ্যা করতে পারি।
তবে আজকে যদি আমরা দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের টোটাল ডেইলি টার্নওভারের দিকে দেখি, তবে আজকে দিন শেষে টোটাল ডেইলি ট্রেড হয়েছে 1026 কোটি টাকার, যা কিনা বিগত 4 মাসের মধ্যে সর্বোচ্চ। একে আমরা বলতে পারি যে অনেক ইনভেস্টর মার্কেটের আপ ট্রেন্ডের কারণে, মার্কেটে ফিরে আসার কারণেই এতটা ট্রেড হয়েছে। চলতি বছরের শুরু থেকেই তেজি ভাব বিরাজ করছে ঢাকার শেয়ার বাজারে। বড় ধরনের কোনো রাজনৈতিক সংকট না হলে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি না হলে পুরো বছর জুড়ে এমন অবস্থা অব্যাহত থাকবে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। ইমতিয়াজ হাসানের রিপোর্টে বিস্তারিত। নতুন বছরের শুরু থেকেই বাড়ছে ঢাকার শেয়ার বাজার। 4 কার্যদিবসেই সূচক বেড়েছে প্রায় 302 পয়েন্ট, লেনদেনও ছাড়িয়েছে 1000 কোটি টাকা। বাজার বিশ্লেষকরা বলছেন, সংসদ নির্বাচন শেষ হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে থাকা অনিশ্চয়তা কাটতে শুরু করেছে, যার প্রভাব বাজারে পড়েছে। 4 কার্যদিবসে ইন্ডেক্স বেড়েছে 5.5%-এর উপরে, 300 পয়েন্টের বেশি। টার্নওভারও 1000 কোটি ক্রস করেছে। এর আগে গত উইকে একদিন 900 কোটি প্লাস ছিল। হঠাৎ করে টার্নওভারের এত যে ইনক্রিজ করলো এই নতুন বছরে, ইন্ডেক্সের যে শার্প মুভমেন্টটা হলো, যেটাতে বোঝা যাচ্ছে যে বিনিয়োগকারী যারা আছে তাদের মধ্যে একটা স্ট্রং কনফিডেন্স কাজ করছে মার্কেটের ব্যাপারে। বিদায়ী 2018 সাল রাজনৈতিকভাবে শান্তিপূর্ণ থাকলেও ঢাকার পুঁজিবাজারের সূচক কমে গিয়েছিল প্রায় 1000 পয়েন্ট, আর মূলধন হারিয়েছিল 45,000 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, এমন প্রেক্ষাপটে নতুন বছরে সূচক কিছুটা ঊর্ধ্বমুখী থাকবে, এটাই স্বাভাবিক। যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় তাহলে স্টক মার্কেটের পরিস্থিতি আরও উন্নতি হবে। এর পিছনে কয়েকটি যুক্তি আছে আমার। একটা হচ্ছে যে সার্বিকভাবে বাংলাদেশের স্টক মার্কেট, ঢাকা স্টক এক্সচেঞ্জ এখন আন্ডার প্রাইসড, অর্থাৎ যে মূল্যমানে থাকার কথা তার চেয়ে নিচে আছে। কাজে আমার এস্টিমেট হচ্ছে যে ইন্ডেক্সটা যদি 6500 পর্যন্ত যায় তাতেও চিন্তার খুব একটা কোনো কারণ নেই। তাতেও যে প্রাইস আর্নিং রেশিও হবে সেটা সহনযোগ্য পর্যায়ে থাকবে। বাজার বিশ্লেষকরা বলছেন, দেশের পুঁজিবাজারের বড় অংশই ব্যাংকিং খাত, যার দাম ও আয়ের অনুপাত 9 ভাগ, ইন্স্যুরেন্সে 12.3 ভাগ, জ্বালানি ও বিদ্যুতে এটি 12.4 ভাগ। এর বাইরেও অনেক শেয়ার কম দামে রয়েছে, যা চলতি বছর বিনিয়োগকারীদের আকর্ষণ করবে বলে মনে করেন তিনি। সাধারণত বলা হয় যে একটা স্টক এক্সচেঞ্জে প্রাইস আর্নিং রেশিও যদি 20 পর্যন্ত যায় তাহলে এটা সহনীয় পর্যায়ে। সুতরাং আমাদের তো এখানে বিনিয়োগ করার যথেষ্ট সুযোগ আছে আর। চলতি বছর মেগা প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি বাড়লে এবং ডলারের মূল্য স্থিতিশীল থাকলে বাজারে বিদেশি বিনিয়োগ বাড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। ডলার অনেকটা অ্যাপ্রিশিয়েট করেও গিয়েছে, তো এখান থেকে হয়তো বা অ্যাপ্রিশিয়েট করার রিস্কটা আগের মতো এখন আর নেই। অন্যদিকে যে স্টকগুলো এখন অনেক বেশি ডিসকাউন্টে ট্রেড হচ্ছে, তারা যেটা ভাবতে পারে আমার যদি কিছু কারেন্সি লস হয়েও থাকে, স্টকটার আপসাইড এত বেশি আছে, কারেন্সি লস হওয়ার পরও আমার নেট গেইন থাকবে। এই চিন্তা করে আমি আশা করছি বেশ কিছু ফরেন ইনভেস্টমেন্ট আমাদের এই বছর আসবে। সরকারের যে সমস্ত বিভিন্ন প্রকল্প আছে, মেগা প্রকল্পগুলো ইত্যাদি, এগুলো যদি ত্বরান্বিতভাবে বাস্তবায়ন করা যায় তাহলে তো মানুষের হাতে অর্থ আসবে, তার কিছু অংশ হয়তো স্টক মার্কেটে বিনিয়োগ হতে পারে। এখন যেহেতু নির্বাচন সম্পন্ন হয়ে গেছে এবং এখন পর্যন্ত আশা করা যায় যে আইন শৃঙ্খলা পরিস্থিতির খুব একটা অবনতি হবে না, এর ফলেও কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা এখানে আসবে বলে আমার ধারণা। এবং বিদেশি বিনিয়োগকারীরা আসলে তখন দেশীয় বিনিয়োগকারীরাও উৎসাহিত হবে। ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবি যে বন্ড বিক্রি করবে তার একটা অংশ পুঁজিবাজারে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাজারে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। 1 কেজি মাছের দাম 9,35,000 টাকা। অবিশ্বাস্য হলেও সত্যি, জাপানের টোকিওতে টুনা মাছ কিনে এমনই রেকর্ড করেছেন এক রেস্টুরেন্ট ব্যবসায়ী। টোকিওর ঐতিহ্যবাহী মাছ বাজারের নিলাম থেকে 278 কেজি ওজনের বিশাল এই টুনা কিনেন তিনি, যার দাম পড়েছে 26 কোটি টাকা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ব্লুফিন জাতের এই টুনা মাছটি রীতিমতো সাড়া ফেলে দিয়েছে বিশ্বজুড়ে, কারণ মাছটি বিক্রি হয়েছে রেকর্ড দামে। 278 কেজি ওজনের টুনাটির দাম পড়েছে $3.1 মিলিয়ন, অর্থাৎ প্রায় 26 কোটি টাকা, যা কিনে নিয়েছেন জাপানের টোকিওর এক রেস্টুরেন্ট ব্যবসায়ী। এই টুনাটি দেখতে খুবই সুস্বাদু, কেননা এটি বেশ চর্বিযুক্ত এবং তরতাজা। এটা একটা ভালো টুনা, কিন্তু আমার মনে হয় আমি একটু বাড়াবাড়ি করে ফেলেছি। সামুদ্রিক মাছ টুনা জাপানিদের অন্যতম পছন্দের মাছ, তাই টুনা মাছের বিক্রি নিয়েও রীতিমতো উৎসবমুখর পরিবেশ তৈরি হয় দেশটিতে। জাপানে টুনা বিক্রি হয় নিলামের মাধ্যমে। শনিবার বছরের প্রথম নিলামটি হয়েছে জাপানের টয়োশু ফিশ মার্কেটে, সেখানেই হয় এই রেকর্ড।
আমি আশা করেছিলাম টোনাটির দাম 3 থেকে 5 কোটি ইয়েনের মধ্যে হবে, অথবা সর্বোচ্চ 6 কোটি ইয়েন, কিন্তু এটি তার চেয়েও প্রায় 5 গুণ বেশি দামি। এর আগেও টুনা মাছ কিনে রেকর্ড করেছিলেন এই ব্যবসায়ী। 2013 সালে কেনা মাছটির দাম পড়েছিল 11 কোটি 73 লাখ টাকার মতো। বর্তমানে বছর জুড়ে বিশ্বে যত টুনা মাছ খাওয়া হয় তার 80 ভাগই যায় জাপানিদের পেটে, যার পরিমাণ প্রায় 40,000 টন। যদিও টুনার এমন জনপ্রিয়তা হুমকির মুখে ফেলেছে মাছটিকে। প্রশান্ত মহাসাগরীয় এলাকায় টুনার পরিমাণ 94 ভাগ কমে এসেছে 400 বছরে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।